নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর উপর নজর রাখবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফের দেশব্যাপী আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আর এর মধ্যেই এবার যন্তর মন্তরে অনশনে নামতে চলেছে এমন একটি গোষ্ঠী, যারা কোনো ছাত্র নয় বা সাধারণ মানুষ নয় বা কোনো কর্মী নয়, তারা হলেন আধা সেনার অবসরপ্রাপ্ত জওয়ান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা সেটা হলো এসআইআর নিয়ে এবার এক বিস্ফোরক অভিযোগ উঠলো। শুরুতেই আসি ককরোচ জনতা পার্টি বা সিজেপির দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি নিয়ে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার মারাত্মক অভিযোগ এনেছে সিজেপি। গত মাসে কেন্দ্র সরকারের সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে নিট কেলেঙ্কারি এবং অন্যান্য ইস্যুতে চলা দেশব্যাপী ছাত্র আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল সিজেপি। কিন্তু এখন সিজেপির তরফ থেকে স্পষ্ট অভিযোগ তোলা হয়েছে যে সরকার সেই চুক্তির শর্ত পালনে চরম অনীহা দেখাচ্ছে এবং নিজেদের প্রতিশ্রুতি থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছে। সিজেপির শীর্ষ নেতৃত্ব কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সরকার যদি তাদের শর্ত অবিলম্বে পূরণ না করে এবং যদি প্রতিশ্রুতি পূরণ না করে, তবে আগামী দিনে দেশের প্রতিটি কোণায় ফের এক বৃহত্তর এবং শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করা হবে। সিজেপির লিগ্যাল টিম এবং দলের নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী গত 18 আগস্ট সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলার শুনানির সময় সর্বোচ্চ আদালত কেন্দ্র সরকারের কাছে 3বার সেই সমস্ত ছাত্র এবং আন্দোলনকারীদের নামের তালিকা চেয়েছিল যাদের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন এফআইআর দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের অধীনে প্রাপ্ত বিশেষ এবং অসাধারণ ক্ষমতার প্রয়োগ করে কিন্তু এক লহমায় এই সমস্ত মামলা খারিজ বা বাতিল করতে চেয়েছিল, যাতে দেশের যুব সমাজের আইনি হয়রানি বন্ধ হয় এবং এই আইনি প্রক্রিয়া সহজতর হয়। কিন্তু সিজেপির অভিযোগ, আদালতে বারবার নির্দেশ এবং তাগিদ সত্ত্বেও কিন্তু কেন্দ্র সরকার সেই তালিকা আদালতে জমা দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট সদিচ্ছা বা প্রতিশ্রুতি দেখায়নি। দলের সহ আহ্বায়ক সৌরভ দাস এবং লিগ্যাল অ্যাফেয়ার্স লিড রত্না সিং একটি সাংবাদিক সম্মেলনে অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে সরকারের এই গড়িমসি আসলে আন্দোলন ভেঙে দেওয়ার পর দেশের তরুণ প্রজন্মকে ধোঁকা দেওয়ার এক সুপরিকল্পিত চক্রান্ত। সরকার মূলত দুটি প্রধান প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসেছে বলে দাবি করছে সিজেপি। প্রথমটি হলো নিট কেলেঙ্কারি এবং পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর থেকে সমস্ত রকম আইনি মামলা বা এফআইআর অবিলম্বে প্রত্যাহার করা এবং ভবিষ্যতে তাদের উপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া। দ্বিতীয় যে প্রতিশ্রুতিটি ছিল সেটি ছিল যে নিট পরীক্ষার বিতর্কের জেরে যে সমস্ত পরীক্ষার্থী মানসিক অবসাদে বা অন্য কারণে নিজেদের প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত এবং সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা। সিজেপির বক্তব্য, সরকারের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে আলোচনায় বসেছিল তারা এই দাবিগুলি মেনে নিলেও এখনো পর্যন্ত তা পূরণ করা হয়নি। এই প্রেক্ষিতেই কিন্তু আগামী 24 আগস্ট ককরোচ জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সমিতির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে পরবর্তী রণনীতি কিন্তু চূড়ান্ত হবে। সিজেপির তরফ থেকে সাফ জানানো হয়েছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল তাদের আন্দোলনের প্রথম বড় সাফল্য, কিন্তু যতক্ষণ না যুব সমাজের কাছে করা প্রতিটি প্রতিশ্রুতি কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে ততক্ষণ তাদের এই নিরলস সংগ্রাম কিন্তু থামবে না। এদিকে দেশের সরকারি স্কুলগুলির পরিকাঠামো এবং পঠন পাঠনের মানোন্নয়নের লক্ষ্যে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তার দল দেশ জুড়ে যে স্কুল ঠিক করো অভিযান চালাচ্ছে তা ঘিরেও এক বিশাল আইনি জটিলতা এবং পুলিশি পদক্ষেপের খবর সামনে এসেছে। মহারাষ্ট্রের লাতুর জেলার আউসা থানায় পুলিশ অভিজিৎ দীপকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। পুলিশের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে তারা কোনো রকম পূর্ব অনুমতি ছাড়াই একটি সরকারি স্কুলে প্রবেশ করেছেন, সরকারি স্কুলের কাজকর্মে কিন্তু বাধা সৃষ্টি করেছেন এবং শিক্ষকদের রীতিমতো হুমকি দিয়েছেন। জানা গিয়েছে মুম্বাই থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আউসার জাওয়ালি এলাকায় অবস্থিত একটি জেলা পরিষদ উর্দু স্কুলের 53 বছর বয়সী এক শিক্ষিকা সৈয়দ শামসাদ বানো এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে বলা হয়েছে যে সিজেপি নেতা অভিজিৎ দীপকে তার দলবল নিয়ে ওই স্কুলে ঢুকে পড়েন এবং সোজা ক্লাসরুমে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে শুরু করেন। তিনি পড়ুয়াদের নানাবিধ প্রশ্ন করেন এবং যার ফলে কিন্তু স্কুলের স্বাভাবিক পঠন পাঠন এবং সরকারি কাজে কিন্তু বিঘ্ন ঘটে। শুধু তাই নয়, অভিজিৎ কিন্তু পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন বলে কিন্তু অভিযোগ।
ভিডিওতে দেখা গিয়েছে সিজেপি নেতারা স্কুলের চরম অব্যবস্থা তুলে ধরেছেন, যেমন স্কুলে বিদ্যুৎ সংযোগ না থাকা, পানীয় জলের অভাব এবং খাওয়ার প্লেটের সমস্যা। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো ওই ভিডিওতে দীপকে দাবি করেছেন যে স্কুল পরিদর্শনের সময় মিডিয়া এবং তাদের চোখে ধুলো দেওয়ার জন্য অন্য স্কুল থেকে পড়ুয়াদের এনে ক্লাসরুমে বসানো হয়েছিল। তিনি এও দাবি করেছেন যে এই দুর্নীতির জন্য তিনি শিক্ষকদের সাসপেন্ড করার ব্যবস্থা কিন্তু করবেন। এরপরে সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীকে কর্তব্যে অবহেলা করতে বাধ্য করার মতো গুরুতর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। একই সঙ্গে সিজেপি নেতারা রাজস্থানের জয়পুরের বগরুতে একটি সরকারি স্কুল পরিদর্শনে গেলে সেখানে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন বলে কিন্তু জানা যায়, যার ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর পাশাপাশি অভিজিৎ দীপকে মহারাষ্ট্রের MMRDA বা মুম্বাই মহানগর প্রদেশ বিকাশ কর্তৃপক্ষের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষাতে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন। তার দাবি যে প্রার্থীরা অন্যান্য সাধারণ পরীক্ষায় অত্যন্ত খারাপ ফল করেছিলেন তারা এই বিশেষ পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছেন। এবং আশ্চর্যের বিষয় হলো যারা শীর্ষস্থান অধিকার করেছে সেই প্রার্থীরা কিন্তু একটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন। এই পুরো বিষয়টির একটি নিরপেক্ষ এবং উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে তিনি। এবার আমরা নজর রাখবো রাজধানী দিল্লির যন্তর মন্তরের দিকে, যেখানে কিন্তু এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর প্রতিবাদের রূপরেখা কিন্তু তৈরি হচ্ছে। আগামী 12ই নভেম্বর থেকে দিল্লির বুকে অনশনে বসতে চলেছেন দেশের আধা সেনার অবসরপ্রাপ্ত জওয়ানরা। এক্স প্যারামিলিটারি ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা CAPF এর প্রাক্তনরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে কিন্তু পথে নামছেন। তাদের ক্ষোভের মূল কারণ হলো গত 9 এপ্রিল থেকে কার্যকর হওয়া বিতর্কিত CAPF অ্যাক্ট 2026। এই আইন থেকে কালো আইন আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবিতে কিন্তু তারা পথে নামছেন। পাশাপাশি পুরনো পেনশন স্কিম বা OPS পুনর্বহালের দীর্ঘদিনের দাবিটিও তারা কিন্তু ফের জোরালোভাবে তুলে ধরেছেন। এই অ্যাসোসিয়েশনের প্রধান রণবীর সিং অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে বছরের পর বছর ধরে কেন্দ্র সরকার তাদের যৌক্তিক দাবিগুলিকে নির্লজ্জভাবে উপেক্ষা করে আসছে, তাই আজ বাধ্য হয়ে তাদের এই অনশন আন্দোলনের পথ বেছে নিতে হচ্ছে। নতুন কার্যকর হওয়া এই CAPF আইন অনুযায়ী CRPF, CISF, BSF এর মতো কেন্দ্রীয় বাহিনীগুলির শীর্ষ পদগুলিতে IPS আধিকারিকদের নিয়োগকে এখন থেকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এর অর্থ হলো CAPF এর মোট IG পদের 50%, ADG পদের অন্তত 67% এবং স্পেশাল ডিরেক্টর জেনারেল ও ডিরেক্টর জেনারেল পদের 100%ই শুধুমাত্র IPS ক্যাডারের জন্য সংরক্ষিত থাকবে। অবসরপ্রাপ্ত জওয়ানদের অভিযোগ, এই নিয়মের ফলে আধা সেনায় ডেপুটেশনে আসা IPS আধিকারিকদের একাধিপত্য তৈরি হবে এবং CAPF এর নিজস্ব ক্যাডার আধিকারিকদের উন্নতির পথ কিন্তু চিরতরে বা পদোন্নতির পথ কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। রণবীর সিং স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের দক্ষতা, আত্মত্যাগ এবং অভিজ্ঞতা চেয়ে যদি ডেপুটেশনে থাকা আমাদের বেশি অগ্রাধিকার দেওয়া হয় তবে জওয়ান ও আধিকারিকদের পক্ষে নিজেদের আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালন করা ক্রমশ কঠিন হয়ে উঠবে। উল্লেখ্য যে গত বছর সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি সুস্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল যে আগামী 2 বছরের মধ্যে CAPF এর 5টি শাখায় IG স্তর পর্যন্ত IPS আধিকারিকদের ডেপুটেশন পর্যায়ক্রমে হ্রাস করতে হবে এবং নিজস্ব ক্যাডারের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। কিন্তু অভিযোগ সুপ্রিম কোর্টে সেই যুগান্তকারী নির্দেশকে কার্যকর করার পরিবর্তে কেন্দ্র সরকার এই নতুন আইন পাশ করে IPS আধিকারিকদের আধিপত্য আরো পাকাপোক্ত করলো। এই বঞ্চনা এবং অন্যায়ের প্রতিবাদেই আগামী 12ই নভেম্বর যন্ত্রমন্তরে বৃহত্তর আন্দোলনে নামছেন দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করা এই প্রাক্তন আধা সেনা কর্মীরা। আর এবার শেষ এবং অত্যন্ত বিস্ফোরক খবরটি আসছে উত্তরাখণ্ড থেকে। ভারতের নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়া বর্তমানে রীতিমতো কাঠগড়ায় এবং বিরোধীদের নিশানায়। আগামী 2027 সালে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় ব্যাপক এবং সংগঠিত কারচুপির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত কংগ্রেস সরাসরি অভিযোগ করেছে যে নির্বাচন কমিশনের এই SIR প্রক্রিয়াকে হাতিয়ার করে শাসক দল বিজেপি সুকৌশলে এমন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে যারা মূলত বিজেপি বিরোধী বলে পরিচিত। বিরোধীদের দাবি এই ছাঁটাই প্রক্রিয়ার মূল নিশানায় রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা মুসলিম ভোটাররা। পরিসংখ্যান বলছে উত্তরাখণ্ডের 5টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র কিচ্ছা, গদরপুর, ফটিমা, নানকমাত্তা এবং রুদ্রপুরে ভোটার তালিকা থেকে নাম কাটানো
কাটানোর জন্য যে হাজার হাজার আবেদন জমা পড়েছে তার নেপথ্যে রয়েছে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। সবচেয়ে বিস্ময়কর তথ্যটি উঠে এসেছে কিচ্ছা বিধানসভা কেন্দ্র থেকে। সেখানে নাম বাতিলের জন্য 4,857টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে চমকে দেওয়ার মতো বিষয় হলো 4,855টি আবেদনই জমা দিয়েছেন মাত্র একজন ব্যক্তি। এমনটা কিন্তু অভিযোগ। জানা গেছে ওই ব্যক্তির নাম রাজেশ তিওয়ারি এবং তিনি শাসক দল বিজেপির একজন বুথ লেভেল এজেন্ট। একইভাবে অন্যান্য আসনগুলিতেও যে 5 জন ব্যক্তি সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছেন নাম কাটার জন্য, তাদের সকলের সঙ্গে বিজেপির প্রত্যক্ষ পরোক্ষ সূত্র পাওয়া গিয়েছে বলে অভিযোগ। এই পরিসংখ্যান প্রকাশে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বিরোধী দলগুলি নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারকে একযোগে কিন্তু তীব্র আক্রমণ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কংগ্রেসের তরফ থেকে কড়া ভাষায় একটি পোস্ট পড়ে বলা হয়েছে, এসআইআর হলো ভোট চুরির এক নতুন এবং মারাত্মক হাতিয়ার। কংগ্রেসের অভিযোগ, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিজেপি এখন থেকে ভোটার তালিকা থেকে বেছে বেছে মুসলিম এবং বিরোধী ভোটারদের নাম কিন্তু মুছে ফেলে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এর আগে বাংলা সহ অন্যান্য রাজ্যেও কিন্তু এই অভিযোগ উঠেছিল। তার প্রশ্ন তুলছে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নরেন্দ্র মোদী এবং বিজেপি ঠিক কতদূর নিচে নামতে পারে তা এবং কিভাবে প্রকাশ্যে গণতন্ত্রের গলা টিপে ধরা হচ্ছে তা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই মারাত্মক অভিযোগ ওঠার পর উত্তরাখণ্ডে বিজেপি নেতৃত্ব এবং স্বয়ং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রবল চাপের মুখে পড়েছেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা সংশোধনের মতো একটি পবিত্র এবং সংবেদনশীল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি শাসক দলের কোনো এজেন্টের মাধ্যমে হাজার হাজার নাম কাটানোর আবেদন জমা করে এবং তা গৃহীত হয়, তবে তা দেশের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার উপর এক বিশাল আঘাত। আগামী দিনে এই বিস্ফোরক অভিযোগের জল কতদূর গড়ায় এবং নির্বাচন কমিশন এর প্রেক্ষিতে কি আইনি বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই এখন নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।